দর্শক, আমরা এখন আছি চট্টগ্রামের বায়জিত এলাকায়। আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের একটি অনন্য একটি গৌরব গাথা বাংলাদেশে রচিত হয়েছে। তার অন্যতম হচ্ছে চট্টগ্রামের যে বাবর আলী, এভারেস্ট বিজয়ী বাবর আলী, তিনি নতুন একটি যে পর্বত, সেই পর্বতের শিখরে উঠেছেন। এটি হচ্ছে, পর্বতটির নাম হচ্ছে মাকালু। তো এই আপনারা জানেন যে এই সারা বিশ্ব পৃথিবীতে যে 14টি, 8,000-এর উপরে যে 14টি পর্বত রয়েছে, তার মধ্যে মাকালু একটি, এবং তিনি এ পর্যন্ত যে পঞ্চম 5টি পর্বতে কিন্তু তিনি আরোহণ করেছেন। তো এই বিষয়ে তার যে অভিযান, তার সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমরা এসেছি। এই অভিযানের যে ব্যবস্থাপক ফরহান জামান, তিনি আসলে সার্বিক যে ব্যবস্থাপনা দেখছেন, বা তার যে বিভিন্ন যে পর্বতে যাওয়া থেকে শুরু করে সার্বিক যে ব্যবস্থাপনা তিনি সেটি দেখছেন, এবং তিনিই প্রথম আসলে বাবর যে যখন যখন মাকালু শিখরে উঠেছেন, তিনি আসলে সেই বিষয়টি আসলে মিডিয়াতে জানিয়েছেন। তো আমরা আজকে তার সাথে একটু কথা বলবো, তার যে ওঠার মাকালু পর্বত জয়ের বা শিখরে ওঠার যে আদ্যপান্ত, তার সবকিছু আসলে তিনি যিনি পেছন থেকে নজর দিচ্ছেন বা নজর রেখেছেন, তার সাথে আসলে কথা বলে এই অভিযানের সবশেষ যে তথ্য সেটি আমরা আসলে জেনে নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরহান জামান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা শুরুতে আপনার কাছ থেকে একটু আসলে জানতে চাই যে বাবরের যে এখনকার যে অর্জন, সেই অর্জন সম্পর্কে আর যদি একটু আপনি বলতেন। বাবর আপনার জানেন অলরেডি আমি যেটা পাঠিয়েছি। বাবর আজকে পৃথিবীর যে পঞ্চম শীর্ষ পর্বত, এটা প্রথম বাংলাদেশ হিসেবে সে আরোহণ করছে। এই পঞ্চম পর্বতে বাবর পঞ্চমবার, এটা বাবরের 8,000 মিটার উদ্দেশ্যে 14টা পর্বত আছে। এটার মধ্যে বাবরের যে টার্গেট আছে যে 14টা মিটার, 14টাই সে চড়বে। এই 14টার মধ্যে আজকে পঞ্চমবার সে সফল হলো, মানে 5টি পর্বতে সফল হলো। বাংলাদেশে এর আগে আছে 3টা পর্বত একজন ব্যক্তির ইন্ডিভিজুয়াল, বাবর এটা 5টাতে চলে গেল। সো এটা একটা মেন্টাল ব্যারিয়ার। এটাতে বাংলাদেশের মাকালু কখনো বাংলাদেশ থেকে সামিট হয়নি, এই প্রথম সামিট হয়েছে। সো এইটাও একটা বিশাল আসলে ব্যাপার আমাদের কাছে অন্তত। আপনি শুরু থেকেই তার যে অভিযান, সেই অভিযানটা নজর রাখছিলেন। তো আসলে কবে থেকে তার অভিযানটা স্টার্ট হয়েছিল, এবং গতকালকের যে অবস্থাটা ছিল বা রাতের যে অবস্থাটা ছিল, তার সাথে আপনি সার্বক্ষণিক যে যোগাযোগটা হচ্ছিল, যদি আমাদেরকে একটু সেই বিষয়টা একটু বলতেন। অভিযান তো আসলে বাংলাদেশ থেকে যখন রওনা হয় তখন থেকে শুরু হয়ে যায়, কিন্তু যদি মূল অভিযান বলি তাহলে হচ্ছে যেটা চূড়ান্ত চেষ্টা চলে, চূড়ান্ত চেষ্টাটা ছিল পরশুদিন রাতে। পরশুদিন থেকে তা শুরু হয়। পরশুদিন সে ক্যাম্প টুতে উঠে যায় সরাসরি। এর আগেও সে 2বার ক্যাম্প টুতে গিয়ে ঘুরে এসছে উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য। এরপর হচ্ছে গতকালকে রাতে বিকালে বিকালে 3:30টার দিকে সে ক্যাম্প 3তে উঠে যায় 7,400 মিটার, যেটা 7,400, 7,450 এই ধরনের মিটার। এরপর হচ্ছে ওইখানে অপেক্ষা করতে থাকে অনেক পর্বত, যেমন ধরেন এভারেস্ট একটা ক্যাম্প 4 থাকে, এরা এখানে ক্যাম্প 4 করেনি। ক্যাম্প 4 না করাতে যেটা হয় যে একটা লম্বা পথ পাড়ি দেওয়ার টার্গেট থাকে। সো 1100 মিটারের মতো একটা ব্যাপার। সো বাবর যেটা করেছিল এটা হচ্ছে রাতের বেলা 9:15টার দিকে আমি প্রথম টেক্সট পাই একটা বাবর থেকে যে আই এম গোয়িং আপ। এখন হচ্ছে এরপর একটা সাথে জিপিএস, আমার সাথে যেটা পূর্ব পরিকল্পনা ছিল, আমরা একটা ডিভাইস দিয়েছি, জিপিএস ডিভাইস। ওই ডিভাইসে আধা ঘন্টা পর পর একটা লোকেশন সামিটের রাতে এটা যাতে অন করে দেয়, ওইটা থেকে আমরা লোকেশন শেয়ার পেতে থাকি। তখন 9:30 থেকে হচ্ছে মূল উৎকণ্ঠাটা শুরু হয়। এবং লাস্টলি একদম ভোর রাতে গিয়ে যখন দেখছি কাছাকাছি আছে 4:30টার দিকে, সে দেখলাম মাত্র 200-300 মিটার ফিট নিচে আছে। এখান থেকে হঠাৎ করে জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু এটা কানেক্টেড হয়, এটা লস্ট হয়ে যায়, সিগন্যাল লস্ট হয় কোনো কারণে। সিগন্যাল লস্ট হওয়ার পর আমরা এখানে সেখানে ফোন করতে থাকি, মানে ওদের বেস ক্যাম্পে ফোন করি। বেস ক্যাম্পে তো মোবাইল নেটওয়ার্ক নেই, ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা হয় ওদের সাথে। হয়তো বা কোনো কারণে কানেক্ট ছিল বা ঘুম ছিল, ওইখানে কানেক্ট করতে পারছি না। কাঠমান্ডুতে যে মালিক আছে, অপারেটরের মালিক, উনিও একটা মাধ্যম, ওনাকেও কানেক্ট করতে পারছি না। এর মাঝখানে, এগুলো করার মাঝখানে দেখি কি হঠাৎ করে আমি জিপিএস ডিভাইস পাই, লোকেশনটা পাই যে সে আরেকবার 1.5 ঘন্টা পর আবার আপডেট হয় যে সে সামিটের ইয়াতে দেখা যাচ্ছে। এবং হচ্ছে সাথে সাথে বাবরের একটা টেক্সট আসে, ওই ডিভাইসটার মাধ্যমে একটা টেক্সটও করা যায়। যদি আমরা সামিট এটাকে খুবই ডিসকারেজ করি কেন, কারণ আপনি যখন ছোট ডিভাইসে টাইপ করতে যাবেন আপনাকে গ্লাভস খুলতে হবে। ওই উচ্চতে গ্লাভস খোলা মানে এক প্রকার আঙ্গুল অসার হওয়ার ঝুঁকি নেয়া, আঙ্গুল কেটেও ফেলতে হতে পারে, যেহেতু খুবই ঠান্ডা থাকে, ফ্রিজ করে ফেলে জিনিসটাকে, টিস্যুগুলোকে মেরে ফেলে। সো বাবর টেক্সট ডে শর্টকাট টেস্ট যে সামিট 5:30 লোকাল টাইম, এটা তখন আমরা বুঝতে পারি, কনফার্ম হই যে এটা। এবং এরপরও কিন্তু আমি থামিনি। এরপর হচ্ছে বেস ক্যাম্প, এবং বেস ক্যাম্পে যিনি কুক আছেন, যিনি বেস ক্যাম্পের দায়িত্বে আছেন, তিনিও কনফার্ম করেছেন, এবং যিনি এজেন্সির মালিক যিনি আছেন তিনিও কনফার্ম করেছেন যে বাবু সামিটে গিয়েছে।
ওই সময়টা আসলে আপনাদের মানে উৎকণ্ঠার পর যে যখন এইটা পেয়েছেন, ট্যাক্সটা পেয়েছেন, সেই তখনকার আপনারা যারা এই ক্লাবের সাথে সম্পৃক্ত বা এই পর্বত আরোহণের সাথে যারা সম্পৃক্ত, তাদের মধ্যে এক ধরনের নিশ্চয়ই একটা আনন্দের একটা জোয়ার বয়ে গেছে। এটা অনেকটা হচ্ছে যে আসলে বলার অপেক্ষা রাখে না যে সবাই খুবই খুশি। এটা ফুটবল খেলার এল ক্লাসিকোর মতো। এল ক্লাসিকোতে লাস্ট মোমেন্টে যদি আপনার একটা টাই ব্রেকার গোল হয়, এই টাইপের যে ব্যাপারটা হয়, জিতে গেল বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ, এই যে যে ব্যাপারটা হয়, এই ধরনের আনন্দ, এটা দর্শক ছাড়া এল ক্লাসিকো। আমরা এখানে যারা বসে আছি তারা ওই জিনিসটা ফিল করতে পারি, যেহেতু আমরা পর্বত সংশ্লিষ্ট। আমরা ওই এনভায়রনমেন্টটা ফিল করার চেষ্টা করি কিছুটা হলেও। আমরা তো মনে হয় যে আমরা বাবরের সাথেই চড়ছি। বাবর যখন চড়ছে তখন সে চড়ছে না, সে আমাদেরকে সহ নিয়ে চড়ছে। সো সবাই খুব এক্সাইটেড ছিল, ক্লাবের যারা আছে, যারা সংশ্লিষ্ট আছে, তার স্পন্সররা আছে, সবাই রাতভর জেগে ছিল বা ক্ষণে ক্ষণে আপডেট নিচ্ছিল। আমিও যখন আপডেট পাচ্ছিলাম সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছিলাম। আমরা দেখলাম যে রাতের বেলা 3টা 4টা বাজে আমাদের সোশ্যাল মিডিয়ার হিউজ রিচ হচ্ছে, মানে যেটা পোস্ট দিলে হচ্ছে, তার মানে লোকজনের মধ্যে আগ্রহ আছে যে কি করছে, কতটুক গেল, একটা আগ্রহ তৈরি হয়েছে। ভোর 5টা বাজে তখন লোকজন জেগে বসে আছে। সো সবাই একটা হিউজ খুশির ব্যাপার, তবে নেমে আসলে হচ্ছে আসল খুশিটা। হ্যাঁ, সেই বিষয়টা একটু একটু বলবো, আপনাদের এখনো উৎকণ্ঠা কি এখনো কেটেছে কিনা? না, উৎকণ্ঠা পর্বতে উঠাটা হচ্ছে ঐচ্ছিক, নেমে আসাটা আবশ্যিক। সো আপনাকে নেমে আসতে হবে। নেমে না আসা পর্যন্ত কোনোভাবেই সাকসেসফুল নিঃশ্বাস ফেলার কোনো অপশন নেই। এবং পৃথিবীর সবচেয়ে বেশি ইনসিডেন্টগুলো যেগুলো করে, খারাপ ইনসিডেন্টগুলো করে, সব নেমে আসার সময়। সো সেই যতক্ষণ পর্যন্ত নেমে আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে স্বস্তি নিঃশ্বাস ফেলার জো নেই আর কি। তো সার্বিক দিক থেকে সে আসলে কখন নেমে আসতে পারে বলে আপনাদের ধারণা আছে? আমার ধারণা যে বাবর মিনিমাম আজকে ক্যাম্প 2-তে নেমে আসবে, যদি সব ঠিক থাকে। ক্যাম্প 2-তে নেমে আসবে, যেটা 6600 মিটারে। এরপর হচ্ছে কালকে সে বেস ক্যাম্পে নেমে আসবে। কালকে দুপুর নাগাদ হয়তো আমরা তাকে বেস ক্যাম্পে পেতে পারি। আর বাবর আলী তো বাবর আলী, আমরা তাকে প্রেডিক্ট করতে পারি না। তা সে অতীতে অনেকবার দেখেছি আমরা যে এই স্পিডটা চিন্তা করেছি, ওই স্পিডের চেয়ে অনেক ফাস্টার গিয়েছে। সো ওইটা যদি হয় তাহলে আজকে যদি বেস ক্যাম্পে নেমে আসে সেক্ষেত্রে আমি অবাক হব না আর কি। সেক্ষেত্রে তার আসলে ফিরে আসার মানে প্ল্যানটা কখন ছিল বা কখন সে ফিরে আসতে পারে বাংলাদেশে? সে বাংলাদেশে অ্যাকচুয়ালি মাকালু পর্বতটা সামিট হয় হচ্ছে হিস্ট্রিক্যালি হয় মে মাসের 2nd বা 3rd উইকে। কিন্তু এবার রুট ওপেনও তাড়াতাড়ি হয়ে গেছে এবং লাকিলি বাবর তো মাঝখানে একবার ট্রাই করছে, সেবার ফেভারেবল ওয়েদার পাইনি, নেমে আসছে। এখন আবার যখন ট্রাই করছে এবার সামিট হয়ে গেছে। ইনফ্যাক্ট বাবর তো আজকে সামিট করেছে, আজকে ভোরে। গতকালকে পর্যন্ত কিন্তু রোড ফিক্সিং টিমে অনেক আগে সামিট করে ফেলেছে, প্রায় 15-20 দিন আগে। এরপর শুধুমাত্র গতকালকে 2জন সামিট করেছে। বাবররা হচ্ছে ওই 2জনের পর মাত্র প্রথম বিদেশি হিসেবে এখানে উঠছে এই সিজনে। তো এই সিজনে যখন উঠছে তাহলে অনেক আগে হয়ে গেছে। আমরা ওই 2য় বা 3য় সপ্তাহে হিসাব করে আমরা যেটা করছিলাম, মে মাসের 29 তারিখে রিটার্ন টিকিট করা ছিল। এখন বাবর নামলে সুস্থভাবে আগে নেমে আসুক, তার সাথে কথা বলি, চেষ্টা করব টিকিটটা আগে নিয়ে আসার জন্য, যেহেতু সবাই পেলে খুশি হবে, এই জন্য তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। আপনারা তো সব সময় আমরা জানি যে বাবরের প্রতিটি অভিযানেই আপনারা ব্যবস্থাপনা করেন বা সবসময় সাথে থাকেন। তো বাবরের নেক্সট আসলে পরবর্তী কোন পর্বতে আসলে যাওয়ার পরিকল্পনা আছে বা আপনাদের সাথে কি শেয়ার করেছে? আমরা আসলে বাবরের যে ব্যবস্থাপনা কেন না, এটা বাবরের টিম। ভার্টিক্যাল টিমার্স বাবর, এটা জেনারেল সেক্রেটারি, ওয়ান অফ দি প্রতিষ্ঠাতা। সো এটা বাবরের টিম। সো বাবরের টিম হিসেবে ওর পরিবার বাবরের জন্য করে, ওইটা হচ্ছে। আর দ্বিতীয়টা, সরি কি, পরবর্তীতে আমাদের যেটা অনেক দিন ধরে বাবরের ইচ্ছা, আমাদের ইচ্ছা যে পাকিস্তান অঞ্চলে, আমরা জানেন পৃথিবীর 5টা শীর্ষ পর্বত আছে 8000 মিটারে। পাকিস্তান নাঙ্গা পর্বতটা ইতিমধ্যে বাবর একাধিকবার ডিক্লারেশন দিয়েছে, নাঙ্গা পর্বতে সে যেতে চায়। এবার আর্থিক কারণ, আর্থিক ফাইন্যান্সটা ব্যবস্থা না হওয়া এবং হচ্ছে যে চলমান আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা আছে। তা আপনারা জানেন 2013 সালে একবার তালেবান হামলা হয়েছিল এই নাঙ্গা পর্বতের বেস ক্যাম্পে, যেখানে 23 জন পর্বতারোহীকে মেরে ফেলে, ফায়ার করে মেরে ফেলে তালেবানরা। সো এই আফগানিস্তান পাকিস্তান সীমান্ত ঝুঁকির সময় আমরা যেতে চাইনি। এটা যদি স্টেবল হয় তাহলে আমাদের পরবর্তী টার্গেট নাঙ্গা পর্বত। বাকিটা সময় বলে দিবে যে আসলে কি করতে পারছি। অর্থায়নের উপর নির্ভর করে, বাবরের ইচ্ছার উপর নির্ভর করে। এখন সবকিছু মিলে দেখা যাক নাঙ্গা পর্বত হয় কিনা। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই মাকালু পর্বতটা আসলে কোনো বাংলাদেশি আগে যেতে পারেনি কেন, বা এটা কোনো আসলে আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা মাকালু?
মাকালু যেতে পারেননি বলতে একটা স্বাভাবিক যে আমাদের তো একটা পৃষ্ঠপোষকতার ব্যাপার থাকে, পৃষ্ঠপোষকতা থেকে আপনি যখন কিছু ফান্ডিং ম্যানেজ করতে পারবেন, এটা অনেক টাফ বাংলাদেশের প্রেক্ষাপটে। করলে সবাই একটা স্বাভাবিক আগ্রহ থাকে দ্য বিগ ওয়ান, দ্য এভারেস্টের দিকে তাকাতে। সো এভারেস্টের দিকে একটা ইয়ে থাকে, তারপর দেখা যায় কি অনেকে জীবনের নানামুখী ব্যস্ততাতে ব্যস্ত হয়ে পড়ে, সো করতে পারেনি। 2009 সালে প্রথম বাংলাদেশে কিন্তু যে প্রথমবার অভিযানগুলো হয় সেখানে ছিল এই মাকালু ছিল, 2009 বা 2007 মাকালু ছিল, কিন্তু মাকালুতে সেবার সামিট হয়নি। এরপর আর সম্ভবত চেষ্টাই হয়নি, যেহেতু ওই যে এই জীবনের এই টানাপূরণে হয়তো বা সবার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এই জন্য হচ্ছে এই ম্যানেজ করা পসিবল হয়নি। লাস্টে কি জানা আচ্ছা, আচ্ছা, মাকালুকে আসলে পর্বতের দিক দিয়ে কোনো অনন্য কোনো বৈশিষ্ট্য আছে কিনা? মাকালু যে ব্যাপারটা, মাকালু হচ্ছে পৃথিবীর পঞ্চম শীর্ষ পর্বত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা স্ট্যান্ড অ্যালোন পর্বত। যখন পাশাপাশি দুইটা বৃক্ষ বা কিছু থাকে, একটা গাছের জন্য একটা গাছ হয়তো কিছুটা বাতাস অ্যাবজর্ব করে ফেলে, এখানে হচ্ছে কোনো কিছু আশেপাশে কিছু না থাকাতে সরাসরি বাতাসটা গিয়ে পড়ে উপকূলীয়, যে বাতাসটা আসে বাতাসটা গিয়ে সরাসরি পর্বতে পড়ে। এখানে হচ্ছে প্রচুর উইন্ডি থাকে, উইন্ডি থাকার কারণে এখানে তুষার জমতে পারে না। বাবরের দিনলিপি এবং বাবরের অভিযাত্রী সহ অভিযাত্রী যারা আছে তাদের যদি অভিজ্ঞতাগুলো আমরা দেখি, সেক্ষেত্রে আমরা পড়ছি, আমরা তার লেখা পাঠানোতে যে এখানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, ক্যাম্প 2 বা ইয়াতে প্রচুর উইন্ডি থাকে। এটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং এই পর্বতটার ক্ষেত্রে। আর পৃথিবীর পঞ্চম শীর্ষ পর্বত তো অবশ্যই পৃথিবীর পঞ্চম শীর্ষ পর্বত। এটার নামটা বলা হচ্ছে দ্য গ্রেট ব্রেক প্লেমিট বা মহাকালু। মহাকালু এটাকে সংক্ষেপ করে মাকালু। এই যে বাতাস বরফই জমতে দেয় না, মানে স্নো জমতে দেয় না, এটাই হচ্ছে এটাকে স্পেশাল করে ফেলছে, এতটাই বাতাস। এবং এটা কি অনেক বেশি আসলে রিস্কি? না, আমি বলি 8,000 মিটার পর্বত সবসময় রিস্কি। অনেকে বলে এভারেজ সহজ হয়ে গেছে, কিন্তু আমি বলি না, সহজ হয়নি। 8,000 বলা হয় ডেথ জোন। এটা সবসময় রিস্কি, এবং সব মাউন্টেনের রিস্কি ইনফ্যাক্ট। এবং এই রিক্সা আসবে বলেই বাবররা যায়। আরেকটা বিষয় একটু জানতে চাইবো আসলে, এই বাবর তো একের পর এক 14টাতে যাওয়ার আসলে ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে আপনারা তো তার সাথে থাকবেন নিশ্চয়ই। তো এই যে ধরেন একের পর এক যে পর্বতগুলোতে রয়েছে 8,000 যে উচ্চতার, তো এই পর্বতগুলোতে যখন আসলে কেন মানুষ যেতে চায়, বা মানুষ আসলে সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকে যে এই পর্বত আরোহণ করলে আসলে কি অর্জনটা হয়, সেটা যদি আপনারা যেহেতু পর্বত আরোহণের সাথে আছেন, এই বিষয়টা একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। এটা ব্যক্তি লেভেলও হচ্ছে ইনার সন্তুষ্টি, নিজের আত্মার সন্তুষ্টি লাভ হয়। যদি স্পোর্টস হিসেবে বলি, ওয়ার্ল্ড ওয়াইড একটা স্পোর্টস হিসেবে স্বীকৃত। ব্রিটিশ বলেন, নিউজিল্যান্ড বলেন, আপনি পাকিস্তান, এমনকি ইন্ডিয়া, নেপাল, আমার পাশাপাশি দেশগুলো বলতাম, সবাই রাষ্ট্রীয় এই খেলাটার জন্য এটা খেলা হিসেবে স্বীকৃত, এবং এটা খেলাটার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ পদকের সমপরিমাণ, যে নাইটহুড বা পদ্মশ্রীর সমপরিমাণ অ্যাওয়ার্ড দিয়ে থাকে এইসব স্পোর্টসম্যানদেরকে, যারা এগুলোতে এইসব ক্ষেত্রে সিগনিফিকেন্ট অবদান রাখছে তাদেরকে। আমাদের দেশে এই জিনিসটা হয়তো এখনো কালচারটা গ্রো করেনি। আমরা চেষ্টা করছি এটাকে ছড়িয়ে দেওয়ার, এই বার্তাটা। সো এটাকে আপনি দ্বিতীয় নিতে পারেন খেলা হিসেবে। খেলা হিসেবে নিলে আপনি যেমন একটা খেলা জয়ের যে ইয়েটা থাকে, একটা অলিম্পিক গোল্ড মেডেল জেতার যে ব্যাপারটা থাকে, বা একটা ফুটবল ম্যাচও জেতার যে ব্যাপারটা থাকে, সেই আনন্দটা আপনি খেলা হিসেবে পাচ্ছেন, ক্রীড়ামোদী হিসেবে, ক্রীড়াপ্রেমী হিসেবে। তৃতীয়ত হচ্ছে, আপনি যখন কোনো কান্ট্রিকে ওইখানে উঠতেছেন, বাবরের ব্যাগ থেকে প্রথম যেটা বের হয় হয়তো বা পানির বোতলের পর হয়তো বা যেটা প্রথম বের হবে সেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। প্রত্যেকটা পর্বতে আমরা যখন ও নেমে আসে প্রথম যে জিনিসটা আমরা পাবলিশ করি সেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগওয়ালা বাবরের একটা ছবি। যা একটা পৃথিবীর একটা শীর্ষ পর্বতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। এতদিন পর্যন্ত মাকালুর যে ডাটাবেস রাখা হয় নেপাল এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায়, যে 14টা 8,000 মিটার পর্বত বা ইন্ডিভিজুয়াল পর্বতে যে ডাটাবেস রাখা হয়, যে স্বীকৃতিগুলো দেওয়া হয়, সেখানে কোথাও বাংলাদেশের নাম নেই এখনো পর্যন্ত। কিন্তু আজকে থেকে মাকালু যুক্ত হলো। বাবর যেদিন 14টা করবে সেদিন 14টাতেই বাংলাদেশের নাম যুক্ত হবে, এবং 14টা 8,000 মিটার পর্বত সামিট করা যে লিস্ট আছে সংক্ষিপ্ত তালিকা, সেখানেও যাবে। সো বাংলাদেশকে যে, বাংলাদেশ একটা ভেতো বাঙালির দেশ না, একটা মানে নাগাভুগাদের দেশ না, এটা একটা ইন্টারন্যাশনালি স্প্রেড করার একটা ব্যাপার আছে। গুডউইল দেশের বিভিন্নভাবে স্প্রেড করা যেতে পারে, স্পোর্টসও একটা মাধ্যম। এবং আমরা বিশ্বাস করি যে মাউন্টেন একটা স্পোর্টস, এক্সট্রিম স্পোর্টস। সো এটার মাধ্যমে একটা বিশাল একটা সুযোগ আছে বাংলাদেশে ইন্টারন্যাশনালি করার। এবং বাবরকে কিন্তু ইতিমধ্যে নেপালের একটা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, ওরা ক্লাইমেট অ্যাম্বাসেডর ডিক্লেয়ার করেছে ওকে। সো এখানে একটা সুযোগ আছে বিশালভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। এই ক্লাইমেট অ্যাম্বাসেডর কে? সে বাংলাদেশি। তার মানে বাংলাদেশের একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা যে আমাদের স্বীকৃতি, সেটারও একটা ব্যাপার আছে।
আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনারা যে ক্লাব থেকে আপনারা এই পরিচালনা করেন, এখানে কিন্তু বাবরের পর আরো যারা উৎসাহী হয়ে ওঠে বা উৎসাহী হচ্ছে, বাবর নিশ্চয়ই উৎসাহ যোগাচ্ছে। তো পরবর্তী প্রজন্মের জন্য যদি এই ধারাটা অব্যাহত রাখার জন্য আপনারা কোনো চেষ্টা আছে কিনা? আমরা তো অবশ্যই চেষ্টা আছে। বাবরের পাশাপাশি আপনারা জানেন বাবরই কিন্তু আমাদের ক্লাব মেম্বারদের মধ্যে একমাত্র ৮,০০০ মিটার পর্বত সামিট করেছে, বাবরই একমাত্র না। আমাদের তানভীর আহমেদ গত বছরে বাবরের সাথে মানাসলু পিক সামিট করেছে, এবং সে এখন এভারেস্ট যাওয়ার জন্য ফান্ডিং এর যথেষ্ট চেষ্টা করছে। এই সিজনেই যেতে চেয়েছিল, কিন্তু ফান্ডিংটা ম্যানেজ করতে পারেনি দেখে এভারেস্ট যেতে পারছে না। সে নেক্সট সিজনের জন্য ট্রাই করছে। এছাড়া আমাদের আরও আছে। আমাদের গত বছর আরও 2টা 6,000 মিটার পিক সামিট হয়েছে গত বছর, এবং এই বছর আমাদের আরও 2টা টিম পাঠানোর প্ল্যান আছে। এটা দ্বারা পাইপলাইনটা তৈরি হয়। এছাড়া প্রতি বছর আমরা নিউ মেম্বার রিক্রুট করি, আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে ট্রেনিং প্রোভাইড করি বা চেষ্টা করি বিভিন্ন কালচারালি হলে ডেভেলপ করা বা মোরালি বুস্ট আপ করার, যাতে হচ্ছে আমাদের পাইপলাইনটা তৈরি হয়। এছাড়া বাবরের তো প্রতিবারে বাবরের একটা ইনফ্লুয়েন্স আছেই বিশাল। সে পার্সোনালিও যতজন গাইড করে। এছাড়া ক্লাবের সাথে আছে তারা তো বাবরকে যখন সাথে সাথে দেখে তারা তো মোটিভেটেড হবে, এটা স্বাভাবিক। তো আমরা আশা করছি সামনে আমাদের পাইপলাইনে আরো অনেক ইয়াং গানস তৈরি হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন যে বাবর আলীর যে অভিযান, মাকালু অভিযান, সেই মাকালু অভিযানের যে সার্বিক যে ব্যবস্থাপনায় যিনি ছিলেন ফরহান জামান, তিনি আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। কারণ তিনি আসলে বাবরের যে তার যে উচ্চতা, তার শিখরে পৌঁছানো থেকে প্রতিটা জায়গায় প্রতিটা স্টেপে তার সাথে আসলে সার্বক্ষণিক যোগাযোগ তিনি রাখছেন। এবং এখন প্রত্যাশা, সকলের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা, তিনি বাবর আলী নিরাপদে তিনি বেস ক্যাম্পে ফিরে আসবেন। বেস ক্যাম্পে ফিরে এসে তিনি খুব দ্রুতই দেশে ফিরে এসে এই অভিযানের সার্বিক যে বিষয়গুলো সেগুলো তিনি আসলে নিজের মুখে সেটি আসলে জনগণকে জানাবেন, দেশবাসীকে জানাবেন, এবং তার যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপের জন্য প্রস্তুতিটা নেবেন। তিনি যে আশাটুকু করেছেন, অর্থাৎ পৃথিবীর যে সর্বোচ্চ 14টি যে 8,000 উপরে উচ্চতার যে পর্বত রয়েছে, সে পর্বতে তিনি যে জয় করবেন বা শিখরে উঠবেন, সেই যে আকাঙ্ক্ষা বা সেই যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যেন তার পূরণ হয়। এবং তিনি ইতিমধ্যে 5টি পূরণ করেছেন, সামিট করেছেন, আর হয়তো আরো 9টি রয়েছে। তো তার যে এই দীর্ঘ পথ যাতে মসৃণ হয়, এবং সেই প্রত্যাশাটুকু আসলে প্রতিটা দেশবাসী আসলে সেটি কাম্য। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।